হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা এসএলএসটি 2025 সালে 9-10-এ যে তোমাদের এক্সামটা হয়েছিল ফিজিক্যাল সায়েন্সের উপরে এবং কেমিস্ট্রির উপরে, তার ফিজিক্যাল সায়েন্স পার্টটাকে নিয়ে আমরা চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্সের ডিটেল সলিউশনগুলোকে আমরা চেষ্টা করব প্রোভাইড করার। আচ্ছা, তো আমরা কোশ্চেনের আলোচনাটা তাহলে শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেনটা দেওয়া হয়েছিল যে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ওয়াটার অ্যান্ড গ্লাস আর 4/3 and 5/3 রেসপেক্টিভলি, হোয়াট উইল বি দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য রে অফ লাইট এন্টারিং ওয়াটার ফ্রম গ্লাস? গ্লাস থেকে ওয়াটারে প্রবেশ করছে। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কনসেপ্টটা কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে যখন কিনা ডেন্সার মিডিয়াম থেকে, কোনটা এখানে ডেন্সার মিডিয়াম যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, যেমন দেখো এখানে গ্লাসটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, তাহলে এইটা হচ্ছে গ্লাস, অর্থাৎ এইটা হচ্ছে তোমাদের মিউ গ্লাস, সেইটা আমাকে কত দেওয়া আছে? সেটা আমাকে দেওয়া আছে 5/3। আর এইটা হচ্ছে তোমাদের মিউ ওয়াটার, যার ভ্যালু আমাকে দেওয়া আছে 4/3। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝবো? যে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে তুমি যদি ফেলো, অর্থাৎ ঘনমাধ্যম থেকে যে পার্টিকুলার অ্যাঙ্গেলে ওই রেটা ইনসিডেন্ট হলে সেটা জাস্ট দুটো মিডিয়ামের ইন্টারফেস থেকে গ্রেজ করে বেরিয়ে যাবে। তো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি, এবং সেই সূত্রটা হচ্ছে সাইন থিটা সি সমান আমাদের কি হবে না, যে মিডিয়ামে প্রবেশ করলো, অর্থাৎ এখানে ওয়াটারে প্রবেশ করলো, অর্থাৎ এটা আমাদের হবে মিউ ওয়াটার ডিভাইডেড বাই মিউ গ্লাস। ওকে, ওয়াটারের দেওয়া আছে এখানে 4/3, গ্লাসের দেওয়া আছে 5/3, তাহলে এটা চলে আসছে কত? 4/5। তাহলে এখান থেকে যে আমাদের যে থিটা সি ভ্যালুটা বেরোচ্ছে, সো সেটা বেরোচ্ছে কত? সাইন ইনভার্স 4/5। তাহলে এটা সঠিক উত্তরটা আমাদের হবে সাইন ইনভার্স 4/5, অপশন নাম্বার 8টা হবে। নেক্সট কোশ্চেনটা বলছে দ্য এক্সপ্রেশন ফর দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকিউলস ওবেইং দ্য কাইনেটিক থিওরি অফ দ্য গ্যাস। তো কাইনেটিক থিওরি থেকে আমরা জানি যে এক্সপ্রেশন ফর দ্য অ্যাভারেজ ভেলোসিটি, অর্থাৎ ভি অ্যাভারেজ কত হয় আমাদের? ভি অ্যাভারেজ অথবা ভি মিন যে ভেলোসিটিটা হয় ওটা আমাদের কত হয়ে থাকে না, √8RT/πm। তো এটা আমরা সবাই জানি, এটা আমরা করেওছি। অ্যাভারেজ ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, এটা আমরা করেছি। হাউএভার আমি এখানে আরেকটু ইলাবোরেট করতে চাইছি যে তুমি অ্যাভারেজ ভেলোসিটি অ্যাকচুয়ালি কীভাবে বের করতে পারো। তো অ্যাভারেজ ভেলোসিটি বের করার জন্য তোমার যেটা করতে হবে, যে ধরা যাক যে তোমার গ্যাসের মধ্যে N1 সংখ্যক মলিকিউল আছে, তাদের ভেলোসিটি হচ্ছে C1, N2 সংখ্যক মলিকিউল আছে, তাদের ভেলোসিটি হচ্ছে C2, এমনি করে অজস্র গ্যাস মলিকিউলস আছে এবং তাদের ডিফারেন্ট ভেলোসিটি আছে। তাহলে ভি অ্যাভারেজ কত হবে? ভি অ্যাভারেজ হচ্ছে জাস্ট এই প্রত্যেকটা যতগুলো নাম্বার অফ গ্যাস মলিকুল তাদের যা ভেলোসিটি জাস্ট যোগ করে আমরা অ্যাভারেজ করব, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে N1 C1 প্লাস N2 C2, এমনি করে চলবে, ডিভাইডেড বাই আমাদের চলে আসবে N1 প্লাস N2 করে চলে আসবে। ঠিক আছে। হাউএভার এখানে যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ গ্যাস মলিকুলস রয়েছে, তাহলে আমরা ইনস্টেড অফ সামেশন আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশনটা আমাদের হয়ে যাবে C ইন্টু DN, এবং নিচে আমাদের N1 প্লাস N2 যোগ করলে আমাদের চলে আসবে ক্যাপিটাল N। ঠিক আছে। এবার ডিএনটা কত? ডিএনের নাম্বারটা আমরা অলরেডি ম্যাক্সওয়েলসের যে ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে আমরা পেয়েছি। ডিএনএ নাম্বারটা আমাদের হয়ে থাকে 4πN অ্যান্ড দেন তোমাদের চলে আসবে m π2πkt হোল টু দি পাওয়ার 3/2 e⁻⁻ -mc²/2kt ইন্টু c² dc। তাহলে জাস্ট তুমি এই ভ্যালুটাকে এখানে জাস্ট পুট করবে, বিটুইন 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন করবে, তোমার ভ্যালু চলে আসবে √8RT/πm। ওকে, আচ্ছা। নেক্সট কোয়েশ্চনটা বলছে যে ইন এ ট্রানজিস্টর হোয়েন দ্য স্যাচুরেশন কারেন্ট ইজ রিচড। তো তুমি যদি গ্রাফটা একবার দেখো, স্যাচুরেশন কারেন্ট যখন রিচ করে যায়, তাহলে আমি যদি আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করি, ধরো আমি কমন এমিটার কনফিগারেশনে নিচ্ছি। কমন এমিটার কনফিগারেশনে আমাদের আউটপুট কারেন্টটা হচ্ছে কালেক্টর কারেন্ট, এবং আউটপুট ভোল্টেজটা হচ্ছে আমাদের ভি, তোমাদের হবে VCE। ঠিক আছে। তো আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিকটা হয় কেমন টাইপের? এরম টাইপের হবে। ওকে, তো এই রিজিয়নটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভ রিজিয়ন, এবং এই যে তোমাদের রিজিয়নটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন।
তো স্যাচুরেশনে যখন ও পৌঁছে গেছে তখন কিন্তু আর আইসিটা চেঞ্জ হবে না, অর্থাৎ ডেল্টা আইসিটা আমার কিন্তু হয়ে যাবে 0। আর আইসি যদি আমাদের 0 হয়ে যায় তাহলে কিন্তু রেজিস্ট্যান্সও কিন্তু আমাদের কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু তাহলে হয়ে যাবে কত না, 0। ওকে, আচ্ছা, মানে ওখানে ফার্দার আর চেঞ্জ করছে না, তাহলে ওই সময় কিন্তু আমাদের আর কোনো রেজিস্ট্যান্স থাকবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের দ্য কম্পটন শিফট অফ দ্য ওয়েভলেন্থ ইজ ম্যাক্সিমাম হোয়েন দ্য ফোটন ইজ স্ক্যাটার্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, দ্য ভ্যালু অফ থিটা। দেখো কম্পটন শিফটের যে ফর্মুলাটা ছিল, যে আমরা যে কম্পটন শিফটটা পড়েছিলাম, সেই কম্পটন শিফটের ফর্মুলাটা আমাদের ছিল ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা। ল্যামডা প্রাইমটা হচ্ছে স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেন্থ, ল্যামডাটা হচ্ছে ইনসিডেন্ট ফোটনের ওয়েভলেন্থ, সেটা আমাদের ছিল ল্যামডা সি কম্পটন ওয়েভলেন্থ ইন্টু 1 মাইনাস কস থিটা। ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডাকে আমরা বলতে পারি কম্পটন শিফট। সো এইটা হচ্ছে আমাদের কম্পটন শিফট, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমাকে ম্যাক্সিমাম হতে হয়, অর্থাৎ এটাকে আমি ডেল ল্যামডাও বলতে পারি, ডেল ল্যামডাকে যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে বুঝতেই পারছো কস থিটা 1 মাইনাস কস থিটাকে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে ডেল ল্যামডাটা যদি আমাদের ম্যাক্সিমাম হতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে 1 মাইনাস কস থিটাকে হতে হবে ম্যাক্সিমাম, এইটা আমাকে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে এর জন্য আমাকে যেটা হতে হবে কস থিটাকে হতে হবে মিনিমাম, আর কস থিটার সবচেয়ে মিনিমাম ভ্যালু কত, -1, কারণ কস থিটার রেঞ্জটা হচ্ছে +1 থেকে -1-এর মধ্যে। তাহলে কস থিটাটা যদি মিনিমাম হয় তাহলে ওর ভ্যালু তাহলে কী আসবে, -1। তাহলে আমরা যদি কস থিটাকে যদি -1 পুট করে দিই তাহলে ডেল ল্যামডা তখন চলে আসছে 2 ল্যামডা সি, ঠিক আছে। এবার দেখো অপশানসগুলো কী কী বলেছে। তাহলে থিটা ভ্যালুটা কখন হবে, তাহলে কস থিটা যদি -1 হয়, থিটাটা আমাদের হবে কত, 180 ডিগ্রি, কারণ আমি জানি যে কস থিটা ইকুয়াল টু -1 হলে কী হয়, থিটা আমাদের হয় 180 ডিগ্রি। ওকে, নেক্সট, ইন রিলেশন অফ প্রেশার পি অ্যান্ড ভলিউম ভি ফর অ্যান অ্যাডিয়াবেটিক রিভার্সেবল চেঞ্জ অফ অ্যান আইডল গ্যাস আমাদের কী হয়ে থাকে। এটা তো আমরা সবাই জানি যে অ্যাডিয়াবেটিক প্রসেসে আমাদের কি হয়ে থাকে না, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু আমাদের হয়ে থাকে কনস্ট্যান্ট। আচ্ছা, আই হোপ আমি জানি যে তোমরা এটা জানো এটা কীভাবে অ্যাকচুয়ালি আসে, এই যে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান যে কনস্ট্যান্ট হয়, এটা কীভাবে আসে তোমরা নিশ্চয়ই জানো, আবার অনেকে জানোও না, তার জন্য আমি তোমাকে একটু বলতে চাইছি। দেখো অ্যাডিয়াবেটিক প্রসেস কতটা মানেটা হচ্ছে যে ডিকিউ সমান আমাদের হবে 0। ডিকিউ সমান যদি 0 হয় আমরা ডিকিউকে আমরা লিখতে পারি ডিইউ প্লাস পিডিভি লিখতে পারি, ডিইউ প্লাস পিডিভিকে আমি লিখতে পারি সিভিডিটি প্লাস আরডিটি বা সিভিডিটি প্লাস পিডিভি লিখতে পারি, কারণ ডিইউকে আমরা লিখতে পারি সিভিডিটি প্লাস লিখতে পারো পিডিভি। আবার দেখো তুমি এটাকেই লিখতে পারো সিপিডিটি মাইনাস ভিডিপি, তুমি কিন্তু এই আকারেও লিখতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের তাহলে বেশি ব্যাপারটা তাহলে মানে কী দাঁড়াচ্ছে যে সিভিডিটি প্লাস পিডিভি এটা হচ্ছে 0, তাহলে এখান থেকে আমি তাহলে পেয়ে যাচ্ছি যে সিভিডিটি ইকুয়াল টু হচ্ছে মাইনাস পিডিভি। ওকে, এবং সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাচ্ছি সিপিডিটি ইকুয়াল টু ভিডিপি। এবার যদি আমি ইকুয়েশন নাম্বার নাম দিই ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2, আমি যদি 2কে যদি 1 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 2কে যদি আমি 1 দিয়ে ভাগ করে দিই তাহলে সিপি বাই সিভি রেশিও চলে আসছে গামা, এখানে চলে আসছে মাইনাস অফ ভি বাই পি ডিভি বাই ডিপি, এবং আপন ইন্টিগ্রেশন ইউ উইল গেট প্রেশার ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। আমরা সূত্রটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে পাই। ওকে, আচ্ছা, নেক্সট বলছে ইফ টু ওয়েভস হ্যাভিং দ্য সেম অ্যাম্পলিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি সুপারপোজ টু প্রডিউস আ রেজাল্টেন্ট ওয়েভ অফ সেম অ্যাম্পলিটিউড, দুটো ওয়েভ সুপার ইম্পোজ করলো, তাদের সেম অ্যাম্পলিটিউড এবং সেম ফ্রিকোয়েন্সি, রেজাল্টেন্ট ওয়েভেরও সেম অ্যাম্পলিটিউড হলো। তাহলে দেখো দুটো ওয়েভ যখন সুপার ইম্পোজ করে তাহলে এটা আমরা অ্যাকচুয়ালি সুপারপোজিশন থেকে আমরা কী জানি, সুপারপোজিশন অফ ওয়েভ থেকে আমরা কি জানি যে রেজাল্টেন্ট ওয়েভটার যে অ্যাম্পলিটিউডটা হয় এ স্কোয়ার, সেটা আমাদের হয়ে থাকে যে দুটো ওয়েভ সুপার ইম্পোজ করলো তাদের অ্যাম্পলিটিউডের স্কোয়ার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস ডেল্টা হচ্ছে ওই দুটো ওয়েভের যে ফেজ ডিফারেন্সটা। কিন্তু এখানে দেখো দুটো ওয়েভেরই কিন্তু সেম অ্যাম্পলিটিউড এবং রেজাল্টেন্ট ওয়েভটারও কিন্তু অ্যাম্পলিটিউড একই, তাহলে এটা হয়ে যাবে তাহলে a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস ডেল্টা। ওকে,
তাহলে কস ডেল্টা ভ্যালু তাহলে চলে আসছে কত -1। তাহলে এখান থেকে আমরা কস ডেল্টা -1/2 কস ডেল্টা ভ্যালু আমি তো পেয়ে যাচ্ছি -1/2। -1/2 মানে তোমাদের কত হবে দেখো, তোমাদের এটা হয়ে যাবে। অপশনগুলো দেখো, cos of 2π/3 হওয়া উচিত। তুমি একবার খেয়াল করে দেখো, cos of 2π/3 মানে cos 150 ডিগ্রি। তাহলে cos 150 ডিগ্রি হলে আমাদের কত হবে -1/2 হবে। তাহলে আমাদের চলে আসছে ডেল্টাটা আমাদের হয়ে যাবে 2π/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। ওকে, নেক্সট। 16 গ্রাম of oxygen gas and x gram of hydrogen gas occupies the same volume at the same temperature এবং সেম প্রেসার। ভলিউমটা সেম এবং টেম্পারেচার এবং প্রেসারটাও সেম। দ্য ভ্যালু অফ এক্স কত হবে দেখো। তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমি জানি, আমি যদি এখানে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে লিখি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন কী বলছে? আইডিয়াল গ্যাস ইকুয়েশন বলছে যে পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এবার খেয়াল করে দেখো যে যদি সবকটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এখানে বলে দেওয়া আছে যে প্রেসার কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট এবং টেম্পারেচারটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি আমার এনটাও তাহলে সেম হতে হবে। তাহলে আমাদের হতে হবে n1 ইকুয়াল টু n2। n1টা কার জন্য? n1টা হচ্ছে নাম্বার অফ মোল নাম্বার ফর দ্য অক্সিজেন এবং মোল নাম্বার ফর দ্য হাইড্রোজেন সেম হতে হবে। তাহলে অক্সিজেনের মোল নাম্বার কত? অক্সিজেনের মোল নাম্বারটা হচ্ছে তার যে মাস বাই তার যে মলিকুলার ওয়েট। সেমভাবে এখানেও তার যে মাস তার যে মলিকুলার ওয়েট, এটা হচ্ছে মোল নাম্বার। দেখো 16 গ্রাম অফ অক্সিজেন দেওয়া আছে, অক্সিজেনের মলিকুলার ওয়েট হচ্ছে তোমার 32। তাহলে 16/32 m2টা আমাকে দেওয়া আছে কত? x গ্রাম দেওয়া আছে। হাইড্রোজেন হচ্ছে একটা ডায়াটমিক মলিকিউল, তাহলে তার যে মলিকুলার ওয়েটটা হচ্ছে তোমার 2। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি? x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1। তাহলে এক্সটা হচ্ছে 1 গ্রাম হতে হবে। বোঝা গেল? এক্সটা আমাদের হবে 1 গ্রাম। নেক্সট, এ পার্টিকেল মুভস ইন এ সাচ এ ওয়ে দ্যাট ইটস অ্যাক্সিলারেশন ইজ গিভেন বাই a ইকুয়াল টু -bx এবং টাইম পিরিয়ডে জিজ্ঞেস করেছে। তাহলে অ্যাক্সিলারেশন তো আমরা জানি যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু -(ω²x)। ঠিক আছে, এখানে ω²x দেওয়া আছে কত? -(bx)। তাহলে এখান থেকে ওমেগা তাহলে আমার চলে আসছে কত? ওমেগা তাহলে আমার কত চলে আসছে? √b। ওমেগা আমার তাহলে চলে আসছে √b। আর টাইম পিরিয়ড তাহলে কী হবে? টাইম পিরিয়ডটা আমাদের হবে 2π/ω। ওমেগাটা হচ্ছে √b, তাহলে কী এলো? 2π/√b। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা বলছে এ লেন্স বিহেভ অ্যাজ এ কনভার্জিং লেন্স ইন এয়ার অ্যান্ড এ ডাইভার্জিং লেন্স ইন ওয়াটার, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল। তাহলে কী হবে দেখো, লেন্সটা যদি কনভার্জিং লেন্স, তাহলে এয়ারে কী হবে? দেখো এয়ারের ক্ষেত্রে, এয়ারের তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো মিউ ইকুয়াল টু হচ্ছে 1। তো এবার ইমাজিন করো, এই একটা লেন্স আছে যার ধরো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ। এয়ার থেকে এলো, এয়ারটা হচ্ছে তোমাদের লঘু মাধ্যম বা রেয়ার মিডিয়াম। আচ্ছা 1 সেকেন্ড, আচ্ছা হ্যাঁ, এয়ারটা হচ্ছে আমাদের রেয়ার মিডিয়াম। তাহলে রেয়ার মিডিয়াম থেকে যখন ডেন্সার মিডিয়ামে আসে তখন কিন্তু লাইটটা পারপেন্ডিকুলারের দিকে বেঁকে আসে, তাই তো? তখন তাহলে কী হবে? সমস্ত কটা লাইট কিন্তু কনভার্জ করবে। ঠিক আছে, একটা পয়েন্টে এইভাবে কনভার্জ করবে। তার মানে অবশ্যই এখানে এটা যদি মিউ এয়ার হয়, এটা যদি মিউ লেন্স হয়, আমরা জানি রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে এলে কিন্তু এই কনভার্জিংটা হয়। তাহলে ডেন্সারটা হচ্ছে মিউ লেন্স, তাহলে মিউ লেন্সটা মাস্ট বি গ্রেটার দ্যান মিউ এয়ার হতে হবে। আর মিউ এয়ারটা কত? 1 হতে হবে। এবার ঠিক তার উল্টো কনসেপ্টটা হবে ওয়াটারের ক্ষেত্রে। ডাইভার্জ করছে মানে কি? ডাইভার্জ করছে মানেটা হচ্ছে লেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের তুলনায় ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে বেশি। কারণ কী হবে? ইমাজিন করো, তুমি যদি ওয়াটারের মধ্যে রাখতে, তখন তাহলে ব্যাপারটা তাহলে কী দাঁড়াতো? তখন ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি, তাহলে ঘন মাধ্যম থেকে আসছে লঘু মাধ্যমে, তখন তাহলে কী হবে? পারপেন্ডিকুলার থেকে দূরের দিকে পেয়ে যাবে, তাহলে কী হবে? ডাইভার্জ করবে, তাই না? ডাইভার্জ করবে তাহলে। ওকে, তাহলে এই জিনিসটা মানে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল যে মিউ ওয়াটার কিন্তু মিউ যে লেন্সের থেকে বেশি। মিউ ওয়াটার হচ্ছে 1.33। তাহলে আমাদের সঠিক উত্তরটা আমার তাহলে হবে যে 1 লেস দ্যান মিউ লেস দ্যান 4/3 বা 1.33। এইটা হচ্ছে আমাদের উত্তরটা আমাদের হবে। ওকে, আচ্ছা নেক্সট বলছে যে দ্য ইলেকট্রনিক এনার্জি অফ দ্য nth বোর অরবিট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। তো হাইড্রোজেন অ্যাটমের যে এনার্জি লেভেলসগুলো হয়, তো সেটা ইএনটা আমরা সূত্রটা সবাই জানি, সেটা হয়ে থাকে -13.6/n² হয়ে থাকে।
এত ইলেকট্রন ভোল্ট আমাদের হয়ে থাকে। 13.6টা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড স্টেট এনার্জি। তো অ্যাকচুয়াল যে সূত্রটা আমরা পাই EN, সেই সূত্রটা আমাদের হয়ে থাকে মাইনাস অফ এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইপসাইলাম 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, জেডটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এম ই টু দি পাওয়ার 4 বাই 8 ইপসাইলাম 0 স্কোয়ার এইচ স্কোয়ার, এটা তুমি যদি করো তাহলে তোমাদের চলে আসবে 13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে আমাদের উত্তরটা আমাদের কোনটা হবে? সি এরটা হবে। আচ্ছা, নেক্সট, এ কার্নো ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন দ্য টেম্পারেচার্স 300K and 600K হ্যাজ ওয়ার্ক আউটপুট অফ 800 জুল পার সাইকেল, অ্যামাউন্ট অফ হিট এনার্জি ড্রন ফ্রম দ্য হাই টেম্পারেচার। দেখো, এর জন্য আমার লাগবে ইটা বা এফিসিয়েন্সি অফ দ্য কার্নো ইঞ্জিন। এফিসিয়েন্সি অফ দ্য কার্নো ইঞ্জিনের সূত্রটা হচ্ছে ডাব্লিউ, যতটা পরিমাণ ওয়ার্ক ডান করলো এবং যতটা ও হিটকে অ্যাবজর্ব করলো ফ্রম দ্য হাই টেম্পারেচার Q1। ওকে, এবং এটারই সূত্র আমরা পাই 1 মাইনাস সিঙ্কের টেম্পারেচার, যেখানে হিটটা ও রিলিজ করলো আর যেখান থেকে অ্যাবজর্ব করলো T1। এখানে দেখো দেওয়া আছে 1 মাইনাস T2টা হচ্ছে কম, যেটা মানে 300, তাই 300 বাই 600, তাহলে চলে আসছে কত? হাফ। এটা মানে কি? এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, মানে কতটা আমাদের হিটকে অ্যাবজর্ব করলো এবং কতটা ওয়ার্ক ডানে কনভার্ট করলো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে Q1টা পেয়ে যাচ্ছি 2W। ওয়ার্ক ডানটা আমাকে দেওয়া আছে কত? ওয়ার্ক ডানটা আমাকে দেওয়া আছে 800 জুল পার সাইকেল, তাহলে এটা হয়ে যাবে 2 টাইমস 800, তাহলে এটা অ্যান্সারটা আমার দাঁড়াবে 600 জুল। ওকে, আচ্ছা, নেক্সট, the breaking stress for a wire of radius r of a given material is F Newton per meter square. Breaking stress for the wire made of same material. ব্রেকিং স্ট্রেস সবসময় মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, অন্য কোনো জিনিসের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, তাহলে ব্রেকিং স্ট্রেসটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রেডিয়াস হয়। তাহলে ব্রেকিং স্ট্রেসটা হচ্ছে একটা মেটেরিয়াল প্রপার্টি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর একটা মেটেরিয়াল প্রপার্টি, এবং সে কিন্তু কোনো রেডিয়াসের ওপরে কিন্তু ডিপেন্ড করবে না। ওকে, ডাজ নট ডিপেন্ড অন রেডিয়াস। তাহলে এফ ছিল, এপি থাকবে, ডাজ নট ডিপেন্ড আপন রেডিয়াস অর মানে ক্রস সেকশন, বোঝা গেল? তাহলে এফ ছিল, এপি থাকবে। আচ্ছা, নেক্সট, a ring shaped piece of metal is heated. If it expands, then the size of the hole of the ring would. Ring shaped piece of metal is heated. If it expands, the size of the hole, দেখো তার মানে কি আছে? একটা রিং শেপের, এই হচ্ছে একটা রিং, তার মধ্যে একটা হোল আছে। এবার তুমি যদি হিট করো তাহলে কী হবে? এর একটা এক্সপানশন হবে, রিংটার একটা লিনিয়ার এক্সপানশন হবে। রিং মানে তো একটা ওয়ান ডিমেনশনাল অবজেক্ট, তাহলে রিংটা তাহলে কী হবে? বাড়বে। তাহলে এ যদি পুরোটা বাড়ে তাহলে এই হোলটা তাহলে বাড়বে, তাহলে কী হবে? এবার এ যদি একটু বড় হয়ে যায়, তাহলে এতটা বড় হয়ে গেল, তো রিংটাও কিন্তু কম্পারেবলি কিন্তু বেড়ে যাবে, বোঝা গেল? তাহলে কী হবে? এক্সপান্ড করবে, তাহলে আমাদের এক্সপান্ড করবে। ওকে, নেক্সট, the Q factor of a series resonant circuit having the value of inductance L, capacitance C and resistance R and the resonant frequency omega naught কী হবে? তো এইটা তোমরা এসিতে ওই শার্পনেস অফ রেজোনেন্সের মধ্যে পড়েছো, শার্পনেস অফ রেজোনেন্স, এইখানে তোমাদের জিনিসটা আছে, শার্পনেস অফ রেজোনেন্স এইখানে আমরা পড়েছিলাম। তো জিনিসটা মানে কেমন টাইপের ছিল? জিনিসটা আমাদের ছিল এরকম টাইপের যে, ধরো তুমি একটা এলসিআর সার্কিট নিয়েছো, তো এলসিআর সার্কিটের ক্ষেত্রে তুমি জানো যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, যেটাকে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আমরা বলতে পারি। তো সেই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কন্ডিশনটা আমাদের কী ছিল? দেখো, আমাদের ছিল জেড ইকুয়াল টু আর প্লাস জে টাইমস ওমেগা এল মাইনাস 1/ωc। তো মানে অ্যাট দ্য রেজোনেন্স কন্ডিশনে, যখন তোমাদের রেজোনেন্স যখন তোমাদের ফ্রিকোয়েন্সিটা হবে, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু ওমেগা নট যখন হবে, তখন এই ওমেগা এল এবং 1/ωc এই দুটো সেম হয়ে যাবে, তখন জেডটা কিন্তু আমাদের হয়ে যাবে আর, অর্থাৎ সার্কিটটা কিন্তু হয়ে যাবে পিওরলি কিন্তু হয়ে যাবে রেজিস্টিভ। ঠিক আছে, এবং যেহেতু কারেন্টটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডেড বাই তোমাদের ইম্পিডেন্স, এবং যেহেতু রেজোনেন্স কন্ডিশনে জেডটা হচ্ছে
মিনিমাম, তাহলে আই কিন্তু আমাদের হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের যে শার্পনেস অফ রেজোনেন্স কথাটা মানেটা হলো যে কতটা শার্পলি কারেন্টটা মানে রাইজ করবে। অর্থাৎ তুমি যদি এখানে প্লটটা যদি একটু দেখো, এ পাশে আমরা প্লট করছি ফ্রিকোয়েন্সি ভার্সেস আই, তাহলে একটা পার্টিকুলার পজিশনে গিয়ে ও কিন্তু ম্যাক্সিমাম কারেন্টও দেবে, ঠিক আছে, এবং তারপরে এইভাবে কিন্তু ফল করে যাবে। এই যে যেখানে গিয়ে সবচেয়ে হাইয়েস্ট তুমি কারেন্ট পেলে ওটাই হচ্ছে তোমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ওমেগা নট। ঠিক আছে, এবার আমরা যখন আমরা এটার যে এই যে মানে ফুল উইথ অ্যাট দ্য হাফ ম্যাক্সিমা বের করি, তখন আমরা কীভাবে করি, এই যে ম্যাক্সিমামের যে 1/√2 আমরা নিই, অর্থাৎ এই পজিশনটাকে নিই এবং এই পজিশনটাকে নিই আমরা। ধরো এর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমাদের ওমেগা 1, এর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের ওমেগা 2, এটা হচ্ছে আমাদের ওমেগা 2, আচ্ছা এটা হচ্ছে আমাদের ওমেগা 2। তো তাই যদি আমাদের হয়, তাহলে আমাদের এখানে কোয়ালিটি ফ্যাক্টরটা হচ্ছে নাথিং বাট, কোয়ালিটি ফ্যাক্টরটা হচ্ছে তোমার ডিটারমাইন করে যে কতটা শার্পলি ও রাইজ করছে। তো তার সূত্রটা আমাদের ছিল ওমেগা নট ডিভাইডেড বাই ওমেগা 2 মাইনাস ওমেগা 1। আচ্ছা, এই পজিশনগুলোতে কিন্তু কারেন্টটা এটা যদি আই ম্যাক্স হয়, তাহলে সেই আই ম্যাক্সের কিন্তু 1/√2 হয়। এই পজিশনগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি আই ম্যাক্সের 1/√2 হয় এবং পাওয়ারটা আমাদের অর্ধেক হয়ে যায়। তার জন্য এই ওমেগা 1 এবং ওমেগা 2 আমরা বলতে পারি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। কারণ দেখো কারেন্টের ম্যাক্সিমামের 1/√2 হচ্ছে, আর যেহেতু পাওয়ারটা হচ্ছে আইএ স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, তাহলে পাওয়ারটা হয়ে যাবে অর্ধেক, তাহলে ওই জন্য নাম হচ্ছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। এবং এই যে ওমেগা 2 মাইনাস ওমেগা 1টাকে যদি আমরা একটু ক্যালকুলেশনের মাধ্যমে বের করি, তাহলে এটা চলে আসবে ওমেগা নট L/R, ওমেগা নট L/R, এইটা আমাদের চলে আসবে। ওকে, তাহলে এটা সঠিক উত্তরটা আমাদের হবে ওমেগা নট L/R, অপশন নাম্বার 8টা। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সাজেস্ট দ্যাট লাইট, অ্যাকচুয়ালি লাইটের মধ্যে তোমার কী থাকে, লাইটের মধ্যে তোমার থাকে একটা ইলেকট্রিক ফিল্ড এবং থাকে একটা ম্যাগনেটিক ফিল্ড, ওরা ইন ফেজে পারপেন্ডিকুলারলি ভাইব্রেট করে, ওটাই অ্যাকচুয়ালি ইএম থিওরি আমাকে সাজেস্ট করে। তাই এখানে উত্তরটা আমাদের হবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ভেক্টরস পারপেন্ডিকুলার টু ইচ আদার, অপশন নাম্বার কোনটা হবে, C/টা। এটা আশা করি তোমরা জানো যে কোনো একটা লাইট ওয়েভ যখন যায় তখন কী হয়, এর সাথে একটা ভাইব্রেটিং একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, এর সাথে ভাইব্রেটিং একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, এরা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটাও ভাইব্রেট করছে, ম্যাগনেটিক ফিল্ডটাও ভাইব্রেট করছে, তারা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার, কিন্তু তারা কিন্তু ভাইব্রেট করছে কিন্তু ইন ফেজে, মানে ইন ফেজে তারা ভাইব্রেট করছে এবং তার জন্য কিন্তু একটা ওয়েভ জেনারেট হচ্ছে, যে ওয়েভটা কিনা এই বরাবর, মানে অর্থাৎ ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড যে ডিরেকশনে ভাইব্রেট করছে তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে কিন্তু ওয়েভটা প্রপাগেট করে। তো এখানে উত্তরটা আমাদের হবে যে এটা সাজেস্ট করছে কি না, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ভেক্টরস পারপেন্ডিকুলার টু ইচ আদার। The temperature of a black body becomes half of its original temperature. Amount of radiation emitted by the body will reduce by a factor of, দেখো টেম্পারেচার অফ এ ব্ল্যাক বডি, এটা আমরা স্টেফান বোলজম্যানের ল থেকে আমরা বের করতে পারি যে যতটা রেডিয়েশনকে ও এমিট করবে, দ্যাট ইজ ইউ, সেটা আমাদের হবে অ্যাবসলিউট টেম্পারেচার টু দি পাওয়ার 4। তো এখানে খেয়াল করে দেখো যে টিটা আমাদের কমে গিয়ে T/2 হয়ে গেছে, তাহলে ইউটা কিন্তু আমার কমে গিয়ে তোমার 1/16 হয়ে যাবে, কারণ 1/2 টু দি পাওয়ার 4, তাহলে কী আসবে 1/16, তাহলে অপশন আমাদের 8টা হবে। আচ্ছা, নেক্সট দেখো, ডিটারজেন্ট সোপ ইজ ইউজড ফর ক্লিনিং ক্লোথস বিকজ, এটা আমরা ইউজ করে থাকি বিকজ সারফেস টেনশনটাকে ও কমিয়ে দেয়। ঠিক আছে, দেখো সারফেস টেনশনটাকে ও কীভাবে কমায়, সারফেস টেনশন হচ্ছে ডিপেন্ড করে কোহেসিভ ফোর্সের ওপরে। কোহেসিভ ফোর্স মানেটা হচ্ছে দুটো লাইক মলিকিউলের মধ্যে যে ফোর্স কাজ করে, যেমন ধরো দুটো ওয়াটার মলিকিউলের মধ্যে, ওই দুটো হচ্ছে লাইক মলিকিউল, মানে একই এলিমেন্টের মলিকিউল, তাহলে ওদের মধ্যে কোহেসিভ ফোর্স কাজ করে। এবার ওই কোহেসিভ ফোর্সটা যত বেশি হবে আমাদের সারফেস টেনশন কিন্তু অত বেশি হবে। যখনই তুমি ডিটারজেন্টকে অ্যাড করে দিচ্ছ বা কোনো মানে পাউডারকে অ্যাড করে দিচ্ছ, তখন কিন্তু অ্যাডহেসিভ ফোর্স কিন্তু বেড়ে যাচ্ছে আর কোহেসিভ ফোর্স কিন্তু কমে যাচ্ছে। অ্যাডহেসিভ ফোর্স মানে কি, ধরো ওয়াটার মলিকিউলের সঙ্গে সোপ মলিকিউলের তোমার যে ইন্টারাকশানটা, অর্থাৎ দুটো ডিফারেন্ট মলিকিউলের মধ্যে যে ফোর্সটা কাজ করে ওটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। তাহলে কোহেসিভ মানে লাইক ফোর্স, মানে লাইক মলিকিউল, এবং অ্যাডহেসিভ মানে হচ্ছে দুটো ডিফারেন্ট মলিকিউল। তাহলে ডিটারজেন্ট যদি আমি অ্যাড করে দিই তাহলে অ্যাকচুয়ালি কিন্তু সারফেস টেনশনটা কিন্তু কমে যাচ্ছে। ওকে, তাহলে এটা অ্যান্সার আমাদের হবে ইট ডিক্রিজেস দ্য সারফেস টেনশন অফ দ্য ওয়াটার সলভেন্ট।
তাহলে এখানে আমি আমার এক্সপ্লানেশনটা হচ্ছে এটা যে ডিটারজেন্ট actually decreases the cohesive force between the between the water molecules এবং এটা কমানোর জন্য কিন্তু ওভারঅল সারফেস টেনশন কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে সারফেস টেনশন ডিক্রিজ করছে। ওকে, নেক্সট বলছে when the path of the light ray changes from one medium to another, ধরো এখানে একটা মিডিয়ামের ইন্টারফেস, ধরো এটা হচ্ছে মিডিয়াম 1 আর এটা হচ্ছে মিডিয়াম 2। তো একটা লাইট রে এলো এবং এখানে এসে ও রিফ্লেকশন করবে, ট্রান্সমিশন করবে, এর ফলে যেটা আনচেঞ্জ থাকবে ওটা কিন্তু হচ্ছে ওর যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা এখানে যা ছিল এখানেও কিন্তু আমার তাই থাকবে, কারণ ফ্রিকোয়েন্সি কিন্তু মানে মিডিয়ামের ওপরে ডিপেন্ড করে না, ওটা কিন্তু তোমার ওই যে লাইট রেটার নিজস্ব প্রপার্টি, ও কিন্তু মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, বাকি কিন্তু সব চেঞ্জ করবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো অবশ্যই চেঞ্জ করবে, ধরো এখানে যদি N1 থাকে এখানে হয়ে যাবে N2, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ করলে তোমাদের মানে ভেলোসিটিও চেঞ্জ করবে, V1 এখানে V2, ল্যামডাও চেঞ্জ করবে, এখানে ল্যামডা 1 হবে, এখানে ল্যামডা 2 হবে, সবই চেঞ্জ করবে, শুধু ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের আনচেঞ্জ থাকবে। অপশন নাম্বার সি এরটা। নেক্সট, a ray of light passes through a equilateral prism in such a way that the angle of incidence is equal to the angle of emergence। তাহলে একবার ইমাজিন করো একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ এমার্জেন্সটাকে বোঝো। এটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, রেটা এইভাবে এলো, পারপেন্ডিকুলারের দিকে বেঁকে এলো, আবার এখান থেকে এইভাবে বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা এখানে পারপেন্ডিকুলার ড্রপ করলাম, এখানে ড্রপ করলাম, ওকে। তাহলে একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হচ্ছে I1 আর অ্যাঙ্গেল অফ এমার্জেন্সটা হচ্ছে আমাদের I2, ঠিক আছে। কোনটা I1 কোনটা I2? এটা হচ্ছে I1 এবং এটা হচ্ছে আমাদের I2, ঠিক আছে। এটা সে বললো, হ্যাঁ I2। তাহলে এখানে আমাদের যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা আমাদের হবে অর্থাৎ ডেল্টা, তার সূত্রটা আমরা জানি, এই সূত্রটা হয়ে থাকে I1 প্লাস I2 মাইনাস এ। এটা হচ্ছে আমাদের ওই প্রিজমের যে অ্যাঙ্গেলটা। এখানে বলে দেওয়া আছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং I1টা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, I2টা হচ্ছে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স। যেহেতু তোমার দুটোই ইকুয়াল, তাহলে তুমি এটা লিখতে পারো 2I2 মাইনাস এ, 2I2 মাইনাস এ, ওকে। অ্যাঙ্গেল অফ এমার্জেন্স বলছে 3/4 অফ দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম। অ্যাঙ্গেল অফ এমার্জেন্সটা হচ্ছে 3/4, তাহলে অ্যাঙ্গেল অফ এমার্জেন্সটা হচ্ছে I2টা হচ্ছে 3/4 অফ দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম মাইনাস এ হয়ে গেল, তো এটা হয়ে যাচ্ছে আমাদের A/2। আর যেহেতু এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে প্রিজমের অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি বাই 2 করলে কত আসবে? 30 ডিগ্রি হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা, ওকে। আচ্ছা, নেক্সট, এ কার টার্নস এ কর্নার অন এ স্লিপারি রোড অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড অফ 12 মিটার per second. If the coefficient of the friction between the road and the wheel is 0.4, the minimum radius of the arc in which the car turns. আচ্ছা, কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, তাহলে কী হবে? যখন ও টার্ন করছে তখন যে তোমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সটা অর্থাৎ mv²/r, এইটা তোমার ব্যালেন্স করবে তার মানে ফ্রিকশনাল ফোর্সকে, দ্যাট ইজ মিউ ইন্টু এম ইন্টু জি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে কোনটা বের করতে বলেছে? মিনিমাম রেডিয়াসটা আমাকে এখানে মানে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে দেখো তোমাদের ভি এর আরটা জিজ্ঞেস করেছে, তো তাহলে আরটা আমার তাহলে এখান থেকে চলে আসছে v² ডিভাইডেড বাই মিউ টাইমস জি। ভি আমাকে দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে চলে আসছে 12², এখানে চলে আসছে 12², মিউ আমাকে দেওয়া আছে 0.4 আর জি হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি ধরি, তো এখানে চলে আসছে 12² 144/4 মানে 36 আমাদের উত্তরটা হওয়ার কথা, 36 মিটার, ওকে। অপশন আমার বিয়েরটা হবে, ওকে। নেক্সট অঙ্কটা দেখো, টু স্ফিয়ার্স অফ ইকুয়াল মাসেস বাট অফ রেডিয়াস r and 2 আর অ্যালাউড টু ফল থ্রু দ্য এয়ার, দ্য রেশিও অফ দেয়ার টার্মিনাল ভেলোসিটিস। এই অঙ্কটা কিন্তু একটু ছোট্ট করে কিন্তু একটা কিন্তু ক্যাচ এর মধ্যে কিন্তু আছে। নর্মালি আমরা সবাই জানি যে টার্মিনাল ভেলোসিটিটা
1/r² সাথে প্রপোর্শনাল হয়, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে ইকুয়াল মাস বলে কিন্তু একটা কন্ডিশন বলে দেওয়া আছে। মানে স্টোকসের ল থেকে আমরা নর্মালি কিন্তু ভিটা আমরা পেয়ে যাই ইট ইজ প্রপোর্শনাল টু 1/r²। ঠিক আছে, দেখো স্টোকসের ল অনুযায়ী কী বলছে না 6π∗r⁵, 6π∗, সরি ভিটা হচ্ছে প্রপোর্শনাল টু r² হবে, সরি এটা আমি ভুল বললাম। 6π∗r⁵, তোমার সূত্রটা কী ছিল 4/3 πr³ ρ - σ/g, এটা আমাদের ছিল সূত্রটা। তাহলে এখান থেকে দেখো টার্মিনাল ভেলোসিটি কিন্তু r² সাথে কিন্তু প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু দ্য প্রবলেম ইজ ইকুয়াল মাস বলে কিন্তু একটা কন্ডিশন বলে দেওয়া আছে। ঠিক আছে, এবার স্ফিয়ার অফ ইকুয়াল মাস বলে দেওয়া আছে, তাহলে কী হবে দুটোরই, তাহলে কী হবে 4/3 πr⁵ ইন্টু রো, এটা সমানে তাহলে আমাদের হয়ে যাবে 4/3, এটা ρ1 বলতে পারো, 4/3 πr⁵, r2টা হচ্ছে তোমাদের r1টা হচ্ছে r2টা হচ্ছে তোমাদের 2r, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে r2³ ইন্টু ρ2। ইকুয়াল মাস বলেছে কিন্তু ডেন্সিটি তো আলাদা হতেই পারে, তাই না? তাহলে এখানে আমি যদি বসিয়ে দিই 4/3 কেটে যাচ্ছে, r1টা হচ্ছে r3, এখানে হবে ρ1, এখানে হয়ে যাবে 8r3, কারণ r2টা 2r বলে দেওয়া আছে, চলে আসছে ρ2। তাহলে এখান থেকে দেখো চলে আসছে ρ1 সমান আমি তার কী পাচ্ছি 8 টাইমস ρ2। লক্ষ্য করে দেখো এখানে কিন্তু তোমাদের একটা রো কিন্তু আছে, তাহলে এখানে ভিটা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি r² ইন্টু রোয়ের সাথে কিন্তু প্রপোর্শনাল হবে, r² ইন্টু রোয়ের সাথে কিন্তু প্রপোর্শনালটা হবে। তার টার্মিনাল ভেলোসিটির যে রেশিওটা আসবে v1/v2, সেটা আমাদের আসবে প্রথমটার জন্য হচ্ছে তোমাদের r², রো1টাকে আমরা ρ1ই আমরা লিখলাম, তারপরটা হচ্ছে তোমার 2r², আরটা হচ্ছে তোমার 2r², ঠিক আছে, আর এটা আমাদের হচ্ছে ρ2, এটা আমাদের হচ্ছে ρ2। ρ1/ρ2 রেশিওটা হচ্ছে 8, তাহলে 8 মাল্টিপ্লাইড বাই এটা চলে আসছে r² ডিভাইডেড বাই 4r², তার মানে এখন কিন্তু তোমাদের রেশিওটা চলে আসছে 2:1। ঠিক আছে, যারা কিন্তু সিম্পলি r² সঙ্গে করে এসছো তারা কিন্তু ভুল করে এসছো, কারণ এখানে কিন্তু রোটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, তাহলে v1:v2 তাহলে রেশিও আমাদের কত হবে 2:1। তাহলে উত্তর কোনটা হবে, রেশিও অফ দ্য টার্মিনাল ভেলোসিটিস আমার তাহলে কী হবে 2:1, অপশন নাম্বার ডি-এরটা হবে। ওকে, অপশন নাম্বার ডি-এরটা হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস 13N7 ডিকেজ টু 1367। তাহলে দেখো যে কোনো নিউক্লিয়ার রিয়াকশানে আমরা কি জানি মাস নাম্বার এবং অ্যাটমিক নাম্বার আমাদের কনজার্ভ থাকে। ঠিক আছে, তাহলে দেখো 13N7টা আমাদের ডিকে হচ্ছে, এর ফলে কি বেরোচ্ছে 6C13 বেরোচ্ছে। দেখো মাস নাম্বারটা কিন্তু আমাদের কি হয়ে গেছে 1 কমে গেছে। 1 কখন কমবে, যখন তোমার একটা প্রোটন বেরিয়ে যাবে। ভুল বলছি, কারণ তোমাদের তো মাস নাম্বারটা তো আনচেঞ্জ রয়েছে, অ্যাটমিক নাম্বারটা কিন্তু 1 কমে গেছে, মাস নাম্বার কিন্তু আমাদের আনচেঞ্জ থেকেছে, তার মানে কিন্তু একটা পজিট্রন কিন্তু বেরোবে। ওকে, তার মানে একটা +1 তার মানে বেরিয়ে গেছে, +1 ইলেকট্রন, এখানে হবে 0। এর নাম কি, এর নাম হচ্ছে ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল, দ্যাট ইজ কল্ড দ্য পজিট্রন। ওকে, মানে দিনের শেষে কিন্তু আমাকে মাস নাম্বার এবং অ্যাটমিক নাম্বার কিন্তু আনচেঞ্জ রাখতে হবে। ওকে, নেক্সট, দ্য হাফ লাইফ অফ রেডিয়াম ইজ 1600 years, আফটার 6400 years হোয়াট ফ্র্যাকশন অফ এ রেডিয়াম স্যাম্পল উড রিমেন আনচেঞ্জ। তাহলে দেখতে হবে যে 64,000-এর মধ্যে নাম্বার অফ হাফ লাইফ কতগুলো হচ্ছে। দেখো এখানে নাম্বার অফ যে আমাদের হাফ লাইফটা হচ্ছে, সেই নাম্বার অফ হাফ লাইফটা হচ্ছে 6400 ডিভাইডেড বাই 1600, দ্যাট ইজ ইকুয়াল টু 4টে হাফ লাইফ হচ্ছে। এবং আমরা রেডিও অ্যাক্টিভিটি সূত্র থেকে আমরা জানি যে কতটা ফ্র্যাকশন আনচেঞ্জ থাকবে, সেই ফ্র্যাকশনটা আমার হচ্ছে n ইকুয়াল টু ½ যতগুলো হাফ লাইফ অতিক্রম করলো বাই n0। তাহলে n/n0 এটাই হচ্ছে ফ্র্যাকশন, যতটা আনচেঞ্জ থাকবে সেটা আমাদের হবে 1/16। ওকে, 1/16 হচ্ছে অ্যান্সার। নেক্সট বলছে, এ লাইট বডি অ্যান্ড এ হেভি বডি হ্যাভ দ্য ইকুয়াল কাইনেটিক এনার্জিস, হুইচ ওয়ান হ্যাজ দ্য গ্রেটার লিনিয়ার মোমেন্টাম। লাইট বডির আমি ধরে নিচ্ছি মাস হচ্ছে তোমার m1,
আর হেভি বডি ধরে নিচ্ছি আমি M2, দুটোরই কাইনেটিক এনার্জি সেম, অর্থাৎ ইটা আমাদের হয়ে থাকে P1 স্কোয়ার বাই টোয়াইস M1 ইকুয়াল টু হবে P2 স্কোয়ার বাই টোয়াইস M2। ঠিক আছে, বলছে হুইচ ওয়ান হ্যাজ দ্য গ্রেটার লিনিয়ার মোমেন্টাম। তাহলে এই দুটো যদি আমাদের সেম হয়ে যায় তাহলে খেয়াল করে দেখো আমাদের যে মানে লিনিয়ার মোমেন্টামে যে রেশিওটা আসবে অর্থাৎ P1 বাই P2 সেটা আমার চলে আসবে √M1 বাই M2। ঠিক আছে, M1 বাই M2। আমি M1টা ধরেছিলাম লাইট মাসের জন্য, তাহলে এই M1 বাই M2টা শুড বি লেস দ্যান 1 হতে হবে, কারণ M1টা আমি ধরেছিলাম লাইট মাসের জন্য, এটা আমি ধরেছিলাম কার জন্য, এটা আমি ধরেছিলাম লাইট মাসের জন্য, আর এটা হচ্ছে হেভি মাসের জন্য। ওকে, তাহলে খেয়াল করে দেখো লাইট মাসের যে মোমেন্টামটা কিন্তু হেভি মাসের যে মোমেন্টাম তার থেকে কিন্তু কমে যাচ্ছে। তার মানে আমাদের উত্তরটা আমাদের তাহলে হবে যে হেভি মাসটা কিন্তু লিনিয়ার মোমেন্টাম বেশি হবে, অপশন নাম্বার 8টা হবে। ওকে, নেক্সট, ব্যাক ইএমএফ অফ এ ডিসি মোটর ইজ ম্যাক্সিমাম হোয়েন। ব্যাক ইএমএফটা তখনই ম্যাক্সিমাম হবে, এটা হচ্ছে ডিসি মোটরের যে ব্যাক ইএমএফ এটা আমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে আসে, তো ওখানে ব্যাক ইএমএফটা হচ্ছে B × L × V। তার মানে যখন ভেলোসিটি ম্যাক্সিমাম হবে তখনই কিন্তু ব্যাক ইএমএফটা ম্যাক্সিমাম হবে। তাহলে ব্যাক ইএমএফটা হচ্ছে ব্যাক ইএমএফটা হচ্ছে বেসিক্যালি কি না, যখন এটা ডিপেন্ডস করে যে ভেলোসিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তার মানে ভেলোসিটি যদি আমাদের ম্যাক্সিমাম হয় তখন কিন্তু ব্যাক ইএমএফটাও ম্যাক্সিমাম হবে। তাহলে ভেলোসিটি যদি আমাদের ম্যাক্সিমাম হয় তাহলে আমাদের যে ব্যাক ইএমএফটা সেটাও কিন্তু ম্যাক্সিমাম হবে। তাহলে উত্তরটা আমাদের কোনটা হবে, যখন কি না মোটর হ্যাজ দ্য পিকড আপ ম্যাক্সিমাম স্পিড, অপশন নাম্বার C8টা হবে। নেক্সট বলছে যে 3টে 2 ওহম রেজিস্টার্স আর কানেক্টেড টু ফর্ম এ ট্রায়াঙ্গেল, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য 2 কর্নার। দেখো তাহলে এরম টাইপের আছে জিনিসটা, এখানে 2 ওহম দেওয়া আছে, এখানে 2 ওহমস দেওয়া আছে এবং এখানে 2 ওহমস দেওয়া আছে, এটাও 2 ওহমস, এটাও 2 ওহমস, এটাও 2 ওহমস। আমাকে বলেছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য 2 কর্নার্স, অর্থাৎ এটা A কর্নার এবং এটা B কর্নার। তাহলে তুমি এখানে ভাবো কারেন্টটা এইভাবে এলো, খেয়াল করে দেখো এর মধ্য দিয়ে এখানে সে স্প্লিট করে গেল, এর মধ্য দিয়ে এবং এর মধ্য দিয়ে সেম অ্যামাউন্টে কারেন্ট যাচ্ছে এবং এর মধ্য দিয়ে তোমার ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে। তাহলে কী হচ্ছে, এই দুই এবং এই দুই সিরিজে, তার সঙ্গে দুইটা হচ্ছে তোমার প্যারালালে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমার তাহলে হবে, আর ইকুইভ্যালেন্ট আমার তাহলে হবে 2-এর সঙ্গে 2 তোমার সিরিজে আছে 2 + 2, তার সঙ্গে প্যারালাল হচ্ছে 2, তাহলে হচ্ছে 4 প্যারালাল 2। 4 প্যারালাল 2 মানে কি 4 × 2 ডিভাইডেড বাই 4 + 2, তো এটা আমাদের হচ্ছে 4/3। 4/3 ওহমস হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। নেক্সট বলছে অ্যান্ড এসি ভোল্টমিটার মেজার্স, এটা কিন্তু মেজার করে রুট মিন স্কোয়ার ভ্যালু অফ দ্য ভোল্টেজ, অপশন নাম্বার D-টা হবে। এটা কিছু বলার মতো আমার কিছু নেই। আচ্ছা, তাহলে দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে যে লিকুইড উইথ দ্য কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপান্সিভিটি গামা ইজ ফিল্ড ইন এ কন্টেনার অফ মেটেরিয়াল হ্যাভিং কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন আলফা, ইফ দ্য লিকুইড ওভারফ্লোজ অন হিটিং দেন গামা এবং আলফার মধ্যে সম্পর্কটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে লিকুইডটা যদি ওভারফ্লো হয়ে যায় তার মানে নিশ্চয়ই লিকুইডে যে পরিমাণ এক্সপানশনটা হয়েছে সেটা তোমার ডেফিনেটলি মেটেরিয়ালের তুলনায় বেশি হবে। অর্থাৎ দেখো তাহলে আমাদের ভলিউম এক্সপান্সিভিটি অফ দ্য লিকুইড শুড বি গ্রেটার দ্যান ভলিউম এক্সপান্সিভিটি অফ দ্য মেটেরিয়াল। তো এটা করলে আমাদের চলে আসবে কি গামা হচ্ছে গ্রেটার দ্যান 3 আলফা হবে, কারণ লিনিয়ার এক্সপানশনটা যদি আমাদের হয় আলফা তাহলে এটার ভলিউম এক্সপানশনটা আমাদের তাহলে হবে 3 আলফা, তাহলে গামাটা শুড বি গ্রেটার দ্যান হতে হবে 3 আলফা। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো কী বলছে যে আ বুলেট অফ মাস 25 গ্রাম মুভিং উইথ এ ভেলোসিটি অফ 200 cm/s ইজ স্টপড উইদিন 5 সেন্টিমিটার অফ দ্য টার্গেট, দ্য অ্যাভারেজ রেজিস্ট্যান্স অফার্ড বাই দি টার্গেট কত হবে। তো এই প্রবলেমটাকে আমরা করতে পারি ইউজিং দ্য ওয়ার্ক এনার্জি থিওরেম। তো ওয়ার্ক এনার্জি
এনার্জি থিওরেম কী বলছে না, চেঞ্জ ইন দ্য কাইনেটিক এনার্জি ইজ দ্য ওয়ার্ক ডান বাই দি এক্সটার্নাল ফোর্স। এখানে এক্সটার্নাল ফোর্সটা কি অ্যাপ্লাই করছে না, ওই যে টার্গেটের যে রেজিস্ট্যান্স ফোর্সটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্সটা। তাহলে চেঞ্জ ইন দ্য কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার কত, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। ভিডিওটা হচ্ছে তোমার 0, কারণ আলটিমেটলি বুলেটটা ওটা টার্গেটের মধ্যে স্টপ হয়ে গেছে। তাহলে আর ভি ওয়ানটা দেখো আমাকে কমপ্লিটটা সিজিএসে দেওয়া আছে, আমরা কমপ্লিটকে এসআইতে কনভার্ট করে নিয়েছি, কারণ আমাকে আলটিমেটলি অ্যান্সারটা বের করতে হবে নিউটনে, অর্থাৎ এসআইতে। তাই 200 সেন্টিমিটার পার সেকেন্ড মানেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো ভি ওয়ানটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি, ভি ওয়ানটা আমি অ্যাপ্লাই করেছি 2 স্কোয়ার। তাহলে এখানে চেঞ্জ ইন দ্য কাইনেটিক এনার্জিটা আমাদের অবশ্যই হবে নেগেটিভ, বাট আমরা এখানে মড ভ্যালু নিয়েছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের হবে এফ ইন্টু এস, ওয়ার্ক ডান বাই দি এক্সটার্নাল ফোর্স এফ ইন্টু এস। এস আমাকে দেওয়া আছে, দেখো এস আমাকে দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার হচ্ছে 0.05 মিটার, আর এফটা হচ্ছে রেজিস্ট্যান্স অফার্ড বাই দি তোমাদের যেটা টার্গেট। এখানে জাস্ট বসিয়ে দিয়েছি, এফ তার আমার চলে এসছে 1 নিউটন, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা বলছে দেখো, দ্য ওয়েভলেন্থ অফ দ্য কে আলফা লাইন অফ এক্স রে অফ দ্য অ্যাটমিক নাম্বার জেড ইজ প্রপোর্শনাল। এখানে আমরা অ্যাপ্লাই করেছি মোজলেস ল। মোজলেস ল কী বলছে না, রুট নিউ সমান এ ইন্টু জেড মাইনাস বি। এ এবং বিগুলো হচ্ছে মেটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি। কে আলফার জন্য বিটা আমাদের 1 হয়। এখানে কিন্তু নিউ চাইনি, ল্যামডা চেয়েছে, তো তার জন্য আমরা এখানে সি বাই ল্যামডার ফর্মে আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে দেখো চলে আসছে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই জেড মাইনাস 1 হোল স্কোয়ার। অর্থাৎ অপশন নাম্বার সি এরটা হবে। নেক্সট কোশ্চেনটা বলছে দেখো যে a flux containing air at 27 degrees centigrade temperature and 1 atmosphere pressure is cocked up. A pressure of 2.5 atmospheres inside the flask would force the cork out. This happens at a temperature of কত? তাহলে এখানে 2.5 অ্যাটমসফিয়ার অ্যাপ্লাই করলে ফ্লাস্কটা কর্ক আউট হয়ে যাবে, মানে অর্থাৎ ছিটকে বেরিয়ে যাবে। কর্ক আউট করা মানেটা হচ্ছে ছিটকে বেরিয়ে যাওয়া। ভলিউম কিন্তু তার আগে অবধি কনস্ট্যান্টে ছিল। তাহলে আমরা এখানে সিম্পলি অ্যাপ্লাই করে দিচ্ছি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, পিভি ইকুয়াল টু এনআরটি। ভলিউমটা কনস্ট্যান্ট আছে, এনটা হচ্ছে নাম্বার অফ মোল, সেটাও তো আমাদের কনস্ট্যান্টই থাকবে। তাহলে প্রেশারটা হয়ে যাচ্ছে টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে পি প্রপোর্শনাল টু টি হয়ে যাচ্ছে। অ্যাপ্লাই করে দিচ্ছি P1 বাই P2। এখানে P1 এবং T1টা হচ্ছে ইনিশিয়াল প্রেশার এবং ইনিশিয়াল টেম্পারেচার, আর P2 এবং T2টা হচ্ছে ফাইনাল প্রেশার এবং ফাইনাল টেম্পারেচার। এখান থেকে আমাকে তাহলে বের করতে হবে ফাইনাল টেম্পারেচারটা, অর্থাৎ T2টা। সো দ্যাট উইল বি P2 বাই P1 ইন্টু T1। P2 বাই P1 এর রেশিও হচ্ছে তোমার 2.5, কারণ এখানে দেখো তোমার প্রেশারটা দেওয়া আছে 2.5 আর P1টা দেওয়া আছে 1, আর T1টা হচ্ছে 27 ডিগ্রি মানে 300 কেলভিন। অঙ্কটা আমাকে অবশ্যই করতে হবে কেলভিন স্কেলে করে। আমার অ্যান্সার চলে এসেছে 750K। এটাকে তুমি যদি ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করো তাহলে চলে আসবে 477 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো কী বলছে যে একটা হাইড্রোজেন একটা নিউক্লিয়ারকে তুমি যদি বোমবার্ড করো নিউট্রন দিয়ে, তাহলে কী ফর্ম হবে? তো জাস্ট এখানে বোমবার্ড যদি আমি করি তাহলে আলটিমেটলি যেটা ফর্ম হবে সেটা জাস্ট ওদের যে অ্যাটমিক নাম্বার বা মাস নাম্বার সাম হয়ে যাবে। তাহলে 1 + 0 করলে 1, 1 + 1 করলে 2, তাহলে 1H2 ফর্ম হবে। তাহলে এখানে কী হবে? ডিউটেরিয়াম ফর্ম হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের ফর সাস্টেনিং অসিলেশনস ইন অ্যান ইলেকট্রনিক অসিলেটর কী হতে হবে? তো সাস্টেনিং অসিলেশনের জন্য আমাকে যেটা বার্কহাউজেন ক্রাইটেরিয়ন, দ্যাট ইজ মড অফ এ বিটা ইকুয়াল টু 1। বিটাটা হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর। মড অফ এ বিটা ইকুয়াল টু কিন্তু 1 হতে হবে। বিটা ইজ নট নেসেসারিলি 1। মড অফ এ বিটা আমাকে হতে হবে 1। ওকে, আর এটা হচ্ছে গেন অফ দ্য অ্যাম্প্লিফায়ার। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ফেজ শিফটটাও কিন্তু আমাদের এখানে শ্যাফট না, এটা শিফট হবে অ্যাকচুয়ালি, এটা ফেজ শিফট হবে। তো ফেজ শিফটটাও কিন্তু আমাদের এখানে 0 হতে হবে অথবা 2π হতে হবে। 2π মানে তোমার ওটা এসেন্সিয়ালি দ্যাট ইজ 0। তাহলে আমাদের একমাত্র একটাই অপশানের সঙ্গে ম্যাচ করছে, দ্যাট ইজ অপশান নাম্বার সি এরটা। তো এই হচ্ছে তাহলে আমাদের কমপ্লিট ডিসকাশন অফ দ্য WBSLST 2025-এর 9-10টা। সেমভাবে আমরা 11-12টাও মানে তোমাদের এক্সামের পরে আমরা আলোচনায় বসবো, ঠিক আছে। কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই ইউটিউবে ভিডিও যে কমেন্ট বক্সটা আছে ওখানে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। ওকে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।